হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের আলোচনা আমরা করব টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার টিআরবিটি, যেটা বেসিক্যালি যেটাকে আমরা বলছি এসজিপিটি। ওকে, তো এই এসটিপিজিটির আমরা সিলেবাস আলোচনা করব, সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার। এবং আজকে আমরা সোশিওলজিতে কি কি পড়তে হবে এই পার্টটা আমরা আলোচনা করব। তোমরা জানো, যারা প্রিপারেশন নিচ্ছ এসটিপিজিটির তারা জানো যে এমসিকিউ প্যাটার্নের এই পরীক্ষাটা হবে এবং 150 মার্কের। আপাতভাবে এতটুকুই 2016 আপডেট অনুযায়ী। যদি কোনো রকম পরিবর্তন হয় সেটা তো তোমরা পরে জানতে পারবে। তো আপাতভাবে আমাদের এমসিকিউ প্যাটার্ন, যেটা 150টা প্রশ্ন থাকবে, তার জন্য প্রস্তুতি নিতে হবে এই প্রদত্ত সিলেবাসের উপর বেস করে। তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব সিলেবাসের কোন কোন পোর্শনগুলো তোমাদের ইম্পর্টেন্স দেওয়া প্রয়োজন, সিলেবাসের ওভারঅল একটা ডিসকাশন, এবং এসএলএসটির একটা ব্যাচ অলরেডি ক্রিয়েট করা হয়েছে, সেই ব্যাচের ডিটেলসও আমরা আলোচনা করব। যে সেই ব্যাচের কত মাসের কোর্স, তোমাদের কত মাস তোমরা এই ব্যাচে তোমরা থাকতে পারবে, এবং সেই ব্যাচে কতটা কমপ্লিট করানো হবে, কিভাবে পড়ানো হবে, সমস্ত ডিটেলস আমি বলে দেবো। শুধু বলে রাখি, এই ব্যাচটা কিন্তু আমাদের অনলাইন ব্যাচ, অফলাইন কোনো ব্যাচ নেই, অফলাইন ব্যাচ কিন্তু নেই, টোটালটাই আমাদের অনলাইন ব্যাচ। এই অনলাইন ব্যাচ গত এসএলএসটি অর্থাৎ এসএলএসটির ওপর বেস করে যে ফার্স্ট ব্যাচ করা হয়েছিল সেটা শেষ হয়ে গেছে, এটা সেকেন্ড ব্যাচ। বিশেষ করে যারা ডাব্লিউবি এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা ত্রিপুরা এসটিপিজিটির প্রিপারেশন নিচ্ছ, এই দুটো এক্সামের সিলেবাসই কিন্তু সেম। অর্থাৎ যারা ত্রিপুরা এসটিপিজিটির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু একই ব্যাচে, ডাব্লিউবি এসএলএসটির ব্যাচে তোমরা জয়েন হতে পারো। সেম প্যাটার্ন, সেম সিলেবাস। ওকে, তোমাদের 150টা প্রশ্ন আর ডাব্লিউবিতে 90টা প্রশ্ন, এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আর প্রশ্নের প্যাটার্ন যদি বলি, প্রশ্নের প্যাটার্নও কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই। আমি ত্রিপুরার বেশ কিছু ভিডিও, আমি অলরেডি বেশ কিছু কোশ্চেন পেপার আমি আলোচনা করেছি আমাদের পুরোনো ব্যাচে, হ্যাঁ। এবং গত বছরের যে ডাব্লিউবির এসএলএসটির ব্যাচ, সেটাও কিন্তু আমরা আলোচনা করব এর মধ্যেই। তো সেক্ষেত্রে তোমরা মোটামুটি একটা মিল দেখতে কেমন, এবং খুব সহজ কোশ্চেন হয়। ত্রিপুরার যে এসটিপিজিটির এর কোশ্চেন কিন্তু ভীষণ ডেপথ থেকে গিয়ে দেয় এমন না, সিলেবাস ওরিয়েন্টেডই প্রশ্ন দেয়। চলো আমরা সিলেবাসটা আবার আলোচনা করে নিই। দেখো, আমি খুব ছোট করে সিলেবাসটা আলোচনা করি। যে ইউনিট 1 হচ্ছে জেনারেল সোশিওলজি। দেখো, জেনারেল সোশিওলজিতে বেসিক্যালি কি পড়তে হয়, এমার্জেন্স অফ সোশিওলজি, সেখানে অবশ্যই সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ কি, তাদের নেচার, সাইন্টিফিক সিগনিফিকেন্স অফ সোশিওলজি, এবং এখানে এমার্জেন্স অফ সোশিওলজির যে গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা, অর্থাৎ সমাজতত্ত্বের, এর বাংলা হচ্ছে সমাজতত্ত্বের উদ্ভবের কারণ, কিভাবে উদ্ভব হলো, এবং সমাজতত্ত্বের কিছু বেসিক ধারণা, সমাজ, কমিউনিটি মানে সম্প্রদায়, অ্যাসোসিয়েশন সংঘ, ইনস্টিটিউশন হচ্ছে প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, স্ট্যাটাস অ্যান্ড রোল, কালচার সংস্কৃতি, নর্মস ভ্যালুজ, সোশ্যালাইজেশন সামাজিকীকরণ, সোশ্যাল কনফার্মিটি অ্যান্ড ডেভিয়েন্স। আমি এই পার্টগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাই তোমাদের বেসিক আইডিয়া ভীষণভাবে পরিষ্কার রাখার কথা বলবো, কারণ এখান থেকে কিন্তু খুব ইজি কোশ্চেন এবং কনসেপচুয়াল কোশ্চেন। তো সেক্ষেত্রে হোয়াট ইজ সোশ্যাল কনফার্মিটি, হোয়াট ইজ ডেভিয়েন্স, এই পার্টটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। তাহলে এখান থেকে কি মনে রাখবে, এখান থেকে শুধু হোয়াট ইজ, অর্থাৎ এর জাস্ট বেসিক কনসেপ্ট। তারপর আসি, যেমন দেখো সেক্স অ্যান্ড জেন্ডার, সেক্স অ্যান্ড জেন্ডারের ডিফারেন্স, রেস অ্যান্ড এথনিসিটি, এই পার্টগুলো ভীষণ বেসিক জায়গা, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে। তোমরা যদি একটু বিগত বছরের প্রশ্ন খেয়াল করো তাহলে বুঝতে পারবে। সোশ্যাল কন্ট্রোল, সামাজিক নিয়ন্ত্রণ, যার বাংলা আমরা বলি সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক নিয়ন্ত্রণের ধারণা, তার টাইপস, এজেন্সিস এবং সিগনিফিকেন্স। সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তনের কথা যদি বলি, সেখানেও কনসেপ্ট, টাইপ, ফ্যাক্টর, থিওরি, এবং এখানে আরও দুটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট, একটা হচ্ছে লিবারালাইজেশন আর একটি গ্লোবালাইজেশন। এই কনসেপ্টগুলো পরিষ্কার একটা ধারণা তোমাদের থাকতে হবে। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, এর বাংলা কি বলি আমরা, সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে কি, তার ধারণা, তার ধরন, কি কি থিওরিস আছে, এখানে এই পার্টটা কিন্তু ডাব্লিউবিএসএলএসটিতে নেই,
সেক্ষেত্রে তোমাদের এই থিওরিসটা কিন্তু এক্সট্রা, সেটা আমি কভার করে দেবো সিলেবাসের তোমাদের ব্যাচের মধ্যে। সোশ্যাল মোবিলিটি, কাস্ট, ক্লাস, জেন্ডার, সোশ্যাল পার্সপেক্টিভ অফ রিলিজিয়ান, সোশ্যাল গ্রুপ, কনসেপ্ট, টাইপস অ্যান্ড সিগনিফিক্যান্স, এই হচ্ছে জেনারেল সোশিওলজি, যেখানে আমরা যে বেসিক পার্টগুলো একদম ক্লাস 11-এর যে সিলেবাস, সেই ক্লাস 11-এর সিলেবাসে কিন্তু থাকে জেনারেল সোশিওলজি। তারপর চলে আসি আমরা সোশিওলজিক্যাল থট। দেখো থটে এখানে আমাদের 6 জনকে পড়তে হবে, 6 জন তাত্ত্বিককে, অগাস্ট কোত, হারবার্ট স্পেন্সার, ইমানুয়েল ডুরখাইম, কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার এবং ভিলফ্রেড প্যারেটো। এবং এনাদের প্রত্যেকের কিছু ইম্পর্টেন্ট কিছু জায়গা আছে, যেমন দেখো অগাস্ট কোত পড়তে গেলে ল অফ 3 স্টেজ আমাদের পড়তে হবে, 3 স্তর বিধি। দেখো এই পার্টটাতে আমি বলবো যে থিঙ্কারগুলোর প্রত্যেকটা এরিয়া খুব ভালো করে দেখতে হবে। পজিটিভিজম, সোশ্যাল স্ট্যাটিক্স, ডায়নামিক্স অ্যান্ড হায়ারার্কি অফ সায়েন্সেস, হায়ারার্কি অফ সায়েন্সেস থেকেও কিন্তু প্রশ্ন আসে। অর্থাৎ অগাস্ট কোতের 4টি কনসেপ্টের ওপরেই কিন্তু জোর দেওয়া, এবং আমরা সিলেবাসের বাইরে কিছু পড়বো না, তার কারণ সিলেবাসকে ভীষণভাবে ফলো করে কিন্তু প্রশ্ন দেয়, বাইরে প্রশ্ন নেই। হারবার্ট স্পেন্সার, অর্গানিসিজম আর সোশ্যাল এভলিউশন। ইমানুয়েল ডুরখাইমের অবশ্যই, ইমানুয়েল ডুরখাইম মানে আমরা সোশ্যাল ফ্যাক্টের কথা বলবো, সোশ্যাল ফ্যাক্ট পড়তে হবে, ডিভিশন অফ লেবার গুরুত্বপূর্ণ একটা কাজ, সুইসাইড একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং ধর্ম। ওকে, ধর্ম নিয়ে আমরা জানি অন্যান্য তাত্ত্বিকদের আলোচনা আছে, কিন্তু ডিভিশন অফ লেবার, সুইসাইড, সোশ্যাল ফ্যাক্ট এগুলো ডুরখাইমের খুব ইম্পর্টেন্ট কিছু কাজ, যে কাজগুলো তাকে একটা সমাজতত্ত্বের জগতে বা সোশিওলজিক্যাল জায়গা থেকে তার আলোচনাটা আমরা বা তাকে নিয়ে আলোচনা করি এইগুলোর জন্যই। কার্ল মার্কস একজন ক্লাসিক্যাল থিঙ্কার, এবং এই যে পার্টগুলো এরা প্রত্যেকেই ক্লাসিক্যাল থিঙ্কার। ওকে, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার, এখান থেকে কোশ্চেন আসে, হোয়াট ইজ বেস, হোয়াট ইজ সুপারস্ট্রাকচার, ক্লাস অ্যান্ড ক্লাস কনফ্লিক্ট, এলিয়েনেশনস, সোশ্যাল রেভলিউশন, এই পার্ট থেকে প্রশ্ন আসে। এবং ডায়ালেকটিক্যাল এবং হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের বেসিক কনসেপ্ট জানতে হবে, অর্থাৎ এটা হোয়াট ইজ। ওকে, ম্যাক্স ওয়েবারের মেথোডোলজি, আর ম্যাক্স ওয়েবার মানেই আমরা সোশ্যাল অ্যাকশনের কথা বলি, তাই না? সোশ্যাল অ্যাকশন, কারণ সোশিওলজিকে ডিফাইন করেছেন সোশ্যাল অ্যাকশনের পার্সপেক্টিভে ম্যাক্স ওয়েবার। তবে পরবর্তীতে সোশ্যাল অ্যাকশন নিয়ে অনেকেই কাজ করেছেন, কিন্তু সোশিওলজিকে ডিফাইন করেছেন কিন্তু একমাত্র সমাজতাত্ত্বিক হিসেবে ম্যাক্স ওয়েবার। তার পাওয়ার নিয়ে কাজ আছে, অথরিটি নিয়ে কাজ আছে, পাওয়ার অথরিটি নিয়েও পরবর্তীতে অন্যান্য তাত্ত্বিকরা কাজ করেছেন। বিউরোক্রেসি তার গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এবং রিলিজিয়ান পার্সপেক্টিভে তিনি যে বইটি লিখেছিলেন প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম, তার একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, এই নামে কিন্তু একটা বইও আছে। এবং এটা কোন পার্সপেক্টিভে আলোচনা করেছিলেন? রিলিজিয়ানকে তিনি বোঝাতে গিয়ে বা রিলিজিয়ান সম্পর্কিত আলোচনা করতে গিয়ে এই বইটির মধ্যে অ্যাকচুয়ালি ধর্ম সম্পর্কিত আলোচনা করেছেন, এবং সেখানে দেখিয়েছেন তিনি যে ইকোনমির সঙ্গে রিলিজিয়ানের একটা কানেকশন রয়েছে, এবং সেটা তিনি দেখিয়েছিলেন এই প্রোটেস্ট্যান্ট ধর্ম দিয়ে। প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী যারা, তাদের যে এথিক্স, সেই এথিক্সটা কিভাবে ক্যাপিটালিজমের স্পিরিট হিসেবে কাজ করছে সেটাই এখানে তুলে ধরেছিলেন। তারপরে আসি ভিলফ্রেড প্যারেটোর গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা জানি, লজিক্যাল অ্যান্ড নন লজিক্যাল অ্যাকশনস, এবং এখানে তোমাদের দেখতে হবে রেসিডিউ, ডেরিভেশনস অ্যান্ড সার্কুলেশন অফ এলিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রসঙ্গত বলে রাখি, যারা নেট সেটের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই কোর্সটা গুরুত্বপূর্ণ। ওকে, নেট সেটের যারা প্রিপারেশন নিচ্ছ, এছাড়া যারা ভাবছো যে আমি নেট সেটের প্রিপারেশানে নিয়ে আমি এই এক্সামে বসবো, সেক্ষেত্রেও কিন্তু ভুল কিছু নয়, তোমাদের নেট সেটের মধ্যে সমস্ত পার্টটাই ইনক্লুড রয়েছে, বরং নেট সেটের প্রিপারেশান নিলে এই সিলেবাসটা কিন্তু খুব ইজি মনে হবে। আর একটা পার্ট বলে রাখি, আমাদের নেট সেটের ব্যাচও শুরু হয়েছে। নেট সেটের ব্যাচ জানুয়ারি থেকে শুরু হয়েছে। যারা 2024-এর জন্য ভাবছো, যারা 2024-এর জুনকে টার্গেট করছো নেটের জন্য, তো তাদেরকে এই ব্যাচে ইনক্লুড হওয়ার জন্য বলবো, যে এই ব্যাচটা 2024-এর জুনকে টার্গেট করে এবং সেট এক্সামকে টার্গেট করে তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা এই ব্যাচে যারা ইন্টারেস্টেড আছো জয়েন করে যেতে পারো। ওকে, এরপর আছে সোশিওলজিক্যাল থিওরি। একইভাবে সোশিওলজিক্যাল থিওরিতে যখন আমরা আসবো, দেখো থিওরি মানেই আমরা বেশ কয়েকটা থিওরি আমাদের পড়তেই হয়, তাই না? দেখো থিওরির বেসিক পার্ট, হোয়াট ইজ ম্যাক্রো, মাইক্রো, হোয়াট ইজ সোশিওলজিক্যাল থিওরি, তার ক্যারেক্টারিস্টিক্স, এই বেসিক পার্টগুলো এখানে আমরা জানবো। এবং
থিওরির যে সূত্রপাত বা থিওরির সূচনা লগ্নে আমরা যে পার্সপেক্টিভের কথা দেখেছিলাম, যেটা মূলত শুরু হয়েছিল সোশ্যাল অ্যানথ্রোপোলজিতে, পরবর্তীতে আমরা দেখেছি সোশিওলজিতে ফাংশনালিজম আসে, মিডিলে শিফট করে গেছিল অ্যানথ্রোপোলজিতে। তো এই ফাংশনালিজমের পার্টটা আমাদের দেখতে হবে। এবং ফাংশনালিজম মানে তো আমরা ইমাল ডুরখাইম দিয়ে জানি, ইমাল ডুরখাইম দিয়ে শুরু করি, কিন্তু ইমাল ডুরখাইম এখানে নয়, এখানে তোমাদের পড়তে হবে ট্যালকাট পার্সন্স অর্থাৎ মডার্ন থিঙ্কার এবং আর.কে মার্টন। ওকে, ট্যালকাট পার্সন্স এবং আর.কে মার্টনের কিছু কনসেপ্ট এখানে আমরা জানবো, আর ফাংশনালিজমের জেনারেল প্রপোজিশনস কি সেটা আমাদের জানতে হবে। এরপর ফাংশনালিজমের বিপরীত প্রতিক্রিয়া হিসেবে বা তার ক্রিটিসিজম হিসেবে আর একটা তত্ত্বের উদ্ভব ঘটে, যার নাম হচ্ছে কনফ্লিক্ট পার্সপেক্টিভ, দ্বন্দ্বতত্ত্ব। এই দ্বন্দ্বতত্ত্বের জেনারেল প্রপোজিশনস কি, অর্থাৎ দ্বন্দ্বতত্ত্ব কি, তার বৈশিষ্ট্য, দ্বন্দ্বতত্ত্ব কিভাবে আমাদের সমাজকে ব্যাখ্যা করে। আর তারপর দেখব দুজন দ্বন্দ্বতাত্ত্বিকের ব্যাখ্যা, একজন হচ্ছে ড্যারেনড্রপ, একজন হচ্ছে রুইকোজার। প্রসঙ্গত বলে রাখি যে দ্বন্দ্বতত্ত্ব মানেই কিন্তু আমরা কার্ল মার্কসকে ছাড়া এগোতে পারবো না। তো কার্ল মার্কসকে আমরা এখানে কিন্তু আলোচনা করে তারপরেই কিন্তু আমরা এই দুটো তত্ত্ব আলোচনা করব, ড্যারেনড্রপ এবং কোজার। সোশ্যাল ইন্টারাকশন পার্সপেক্টিভ, সোশ্যাল ইন্টারাকশন মানে এর পরবর্তীতে আমরা দেখেছি সোশ্যাল ইন্টারাকশন পার্সপেক্টিভ মানেই সেখানে কে আসছে, মিড আসছে, ব্লুমার আসছে। এছাড়াও এই পার্সপেক্টিভে আরেকজন কে আছেন, গফম্যান আছেন, তাই তো। গফম্যান তোমাদের যদিও সিলেবাসে নেই, তোমাদের পড়তে হবে মিড এবং ব্লুমার। ওকে, এই যে তিনটে পার্সপেক্টিভ, গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ, এখানে কজন থিঙ্কার পেলাম আমরা, 1 2 3 4 5 6 আর আগে হচ্ছে 6, তো টোটাল দেখো এই 12 জন থিঙ্কার পড়লে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমরা নেট সেটের জন্য আমরা জানি আমাদের 26 থিঙ্কার, কিছু ইন্ডিয়ান থিঙ্কারও আছে। এখানেও কিছুটা পার্ট পড়তে হবে, সেই পার্টগুলো আমি বলে দেবো যে কোনটা তোমাদের ইন্ডিয়ান থিঙ্কারের কোন পার্টটা পড়তে হবে। দেখো ইন্ডিয়ান থিঙ্কার মানে এখানে তোমরা মেন শ্রীনিবাস, জিএস ঘুরে, দেখে রেখো জিএস ঘুরে, এন.কে. বোস, রাধা কমল মুখার্জি, ওকে, এই থিঙ্কারগুলো দেখে যেতে হবে। এই এই ইন্ডিয়ান থিঙ্কারগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এদের বেসিক পার্টটা একটু দেখে রেখো ইন্ডিয়ান সোসাইটি পার্সপেক্টিভে। এরপর আসছি রিসার্চ মেথোডোলজি, খুব গুরুত্বপূর্ণ একটা এরিয়া। এই গুরুত্বপূর্ণ একটা এরিয়া হচ্ছে রিসার্চ মেথোডোলজি। সোশ্যাল রিসার্চ, সোশ্যাল সার্ভে, রিসার্চ মেথোডোলজির খুব বেসিক পার্টের মধ্যে আমরা একটা পার্ট দেখব, হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ, হোয়াট ইজ সার্ভে, তার কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, টাইপস, ইম্পর্টেন্স, ভেরিয়াস স্টেপস অ্যান্ড ফর্মুলেশন অ্যান্ড রিপোর্টিং। অর্থাৎ একটা সামাজিক গবেষণা করতে গেলে কি কি স্টেপ নিতে হয় সেটা পড়তে হবে। প্রথমে জানতে হবে কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, তার ধরন, ইম্পর্টেন্স কি আছে, এবং একটা সামাজিক গবেষণা করতে গেলে কি কি স্টেপ ফলো করতে হয় এবং রিপোর্টিং কিভাবে করতে হয়। এই পার্টগুলো সম্পর্কে প্রত্যেকের আইডিয়া আছে আশা করছি, তো এইগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। তারপর হচ্ছে হাইপোথিসিস, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা এরিয়া। হাইপোথিসিস থেকে কিন্তু প্রশ্ন আসেই এবং আসবে ধরে রেখেই এটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, হোয়াট ইজ হাইপোথিসিস। রিসার্চ ডিজাইন, রিসার্চ ডিজাইনের মিনিং, ফাংশনস, ফেজেস অ্যান্ড ডিফারেন্সেস ইন ডিজাইনিং কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। দেখো রিসার্চ ডিজাইনের এখানে তো আমরা 3টি পার্ট দেখব, এবং একই সঙ্গে এই যে কোয়ান্টিটেটিভ কি, কোয়ালিটেটিভ কি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আমরা নেট সেটেও দেখেছি বারংবার বা প্রতিবারই বলা যেতে পারে, প্রতিবারই কিন্তু কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ বা রিসার্চ ডিজাইন থেকে কিন্তু প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে এই পার্টটাও খুব গুরুত্ব দেওয়া উচিত। আরেকটা পার্ট যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তোমরা জানো যে স্যাম্পলিং, বা যেটাকে আমরা বলছি নমুনায়ন। এই স্যাম্পলিং মেথডটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো স্যাম্পলিং এর যে ভাগ আমরা জানি যে দুটো ভাগ মূলত আছে, একটা হচ্ছে প্রবাবিলিটি আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি, তাই তো। এই দুটো ভাগের মধ্যে আবার ভাগ আছে, সেগুলো প্রয়োজন মতো আমাদের সেগুলো আমরা দেখে নেব আমাদের আলোচনার মধ্যে। তো এটা যারা সেলফ স্টাডি করছো তাদেরকে বলবো এই প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং কিন্তু ভীষণ গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং ভীষণ ক্লিয়ার থাকা প্রয়োজন। ওকে, এরপর আছে টেকনিক অফ ডেটা কালেকশন। দেখো ডেটা তো দুই ধরনের হয়, কি কি, একটা হচ্ছে প্রাইমারি ডেটা আর একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। এই দুই ধরনের ডেটা কিভাবে কালেকশন হয়, কি কি মেথড আছে, সেটা কিন্তু এখানে আমাদের জানতে হবে। ওকে, অর্থাৎ এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে আমাদের আরেকটা বিষয় এখানে তোমাদের এখানে নেই, কিন্তু আমাদের এটা জেনে রাখতে হবে, যেটা হচ্ছে কোশ্চেনিয়ার কি।
এবং এটা কিন্তু আমাদের ডেটা কালেকশন মেথডের মধ্যেও কিছুটা আমাদের পড়তে হবে। ডেটা কালেকশন, টেকনিক অফ ডেটা কালেকশন, তার মধ্যে প্রাইমারি ডেটা কালেকশন কোন মেথড দিয়ে হয়, সেকেন্ডারি ডেটা কালেকশন কোন মেথড দিয়ে হয়, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। যেমন এখানে আমাদের অবজারভেশন পড়তে হবে। ওকে, তো এখানে মেনশন করা নেই, কিন্তু ডেটা কালেকশনের মধ্যে আমাদের এই পার্টগুলো আসবে। এরপর 5 নম্বর চ্যাপ্টারে চলে আসো। 5 নম্বর চ্যাপ্টার কি আছে তোমাদের? সোসাইটি ইন প্রি ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ রুল, ইটস ইম্প্যাক্ট আপন ইন্ডিয়ান সোসাইটি। দেখো, প্রি ব্রিটিশ ইন্ডিয়া এবং ব্রিটিশ রুল তার ইন্ডিয়ান সোসাইটিতে সেই ব্রিটিশ রুলের কি ইম্প্যাক্ট পড়ছে সেটা। জেনেসিস অফ সোশিওলজি ইন ইন্ডিয়া, ইন্ডোলজিক্যাল, হিস্টোরিক্যাল, ডায়ালেকটিক্যাল, সাবঅল্টার্ন। অর্থাৎ যখনই আমরা ভারতীয় সমাজতত্ত্ব পড়বো তখনই এই 3টি পার্সপেক্টিভ বা এই 3টি দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের জানতে হবে। ওকে, এই 3টি দৃষ্টিভঙ্গি কি কি? ইন্ডোলজিক্যাল, হিস্টোরিক্যাল, ডায়ালেকটিক্যাল আর সাবঅল্টার্ন পার্সপেক্টিভ। তারপর সে ইন্ডিয়ান সোশ্যাল ইনস্টিটিউশন, ফ্যামিলি স্ট্রাকচার অর্থাৎ পরিবারের কাঠামো, পরিবারের কাজ কি, পরিবারের কি কি পরিবর্তন আসছে, এবং একই সঙ্গে ম্যারেজের ফর্ম, তার ধরন, তার কাজ কি, বিবাহের কাজ কি, বিবাহের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে। একই সঙ্গে আবার কিংশিপের ক্ষেত্রেও তাই, কিংশিপের টাইপস, কনসেপ্ট, তার রোল অফ ডিসেন্ট, ইউজেস কি, এবং কিংশিপের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন এসছে। তাহলে আমরা একটা বিষয় বলতে পারি, এই যে পার্ট, এই যে ভারতীয় ইন্ডিয়ান সোশ্যাল ইনস্টিটিউশন, এই পার্টটার কিন্তু পরিবর্তন হয়েছে। এখানে আমাদের বেশিরভাগটা একটু পরিবর্তন বা চেঞ্জিং পার্টটার ওপর একটু বেশি ফোকাস করতে হবে, ফাংশনস এবং তার চেঞ্জেস কি এসেছে। অর্থাৎ ভারতীয় সমাজ ব্যবস্থার ফ্যামিলি স্ট্রাকচার বলো, বিবাহ প্রথা বলো, আত্মীয়তা বলো, সব কিছুর ক্ষেত্রে কিন্তু পরিবর্তন এসছে। ওভারঅল আমরা বলতে পারি কি? ওভারঅল আমরা বলতে পারি সমাজ কাঠামোই পরিবর্তন। এখানে লিখেই দিই, সমাজ কাঠামোই পরিবর্তন। ওকে, তাহলে সমাজ কাঠামোই পরিবর্তন কেন হলো, কি কারণে, সেই পার্টটা আমাদের এখানে দেখতে হবে। তারপর আছে আমরা চেঞ্জেস ইন ইন্ডিয়ান সোসাইটি, যেটা বলছিলাম যে ভারতীয় সমাজতাত্ত্বিক মানেই আমরা এমএন শ্রীনিবাসকে বাদ দিয়ে এগোতে পারবো না। এমএন শ্রীনিবাস যে গুরুত্বপূর্ণ 3টি কনসেপ্ট দিয়েছিলেন, সেই কনসেপ্টগুলো কি কি ছিল? সংস্কৃতাইজেশন, ওয়েস্টার্নাইজেশন, মডার্নাইজেশন, সেকুলারাইজেশন। সংস্কৃতাইজেশন, সংস্কৃতায়ন, পশ্চিমীকরণ, আধুনিকীকরণ এবং ধর্মনিরপেক্ষতাকরণ। ইন্ট্রোডাকশন অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, ল্যান্ড রিফর্ম অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। ল্যান্ড রিফর্মটা আমাদের জানতে হবে। আর এখানে এই 4টে প্রক্রিয়া সম্পর্কে ভীষণ ধারণা খুব পরিষ্কার হওয়া প্রয়োজন। সংস্কৃতায়ন কি, পশ্চিমীকরণ কি, আধুনিকীকরণ কি, এই পার্টগুলো সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার রাখা প্রয়োজন। নেক্সট পার্টে আসছি আমরা। দেখো, এটা হচ্ছে তোমাদের ইউনিট 4 এবং লাস্ট পার্ট বলতে পারো। নেক্সট পার্ট আমাদের পড়তে হবে কাস্ট অ্যান্ড ট্রাইব, গুরুত্বপূর্ণ পার্ট। দেখো, কাস্ট অ্যান্ড ট্রাইবের কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স আর চেঞ্জিং পার্সপেক্টিভ। এই কাস্ট অ্যান্ড ট্রাইব পড়তে গেলে আমরা কি পড়বো? জিএস ঘুরে। জিএস ঘুরে মানেই কিন্তু তার কাজ কি? কাস্ট অ্যান্ড ট্রাইবের ওপর। কাস্ট অ্যান্ড ট্রাইবের ওপর, কাস্টের উপর কাজ আছে, কাস্টের গুরুত্বপূর্ণ 6টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, এছাড়া ট্রাইবের ওপরেও তার কাজ রয়েছে। তাহলে জিএস ঘুরে আমাদের এখানে পড়তে হবে। একই সঙ্গে এমএন শ্রীনিবাস তো আমরা উপরের পার্টেই পড়ছি। ওকে, এদের কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স এবং চেঞ্জিং পার্সপেক্টিভ, কেন পরিবর্তন হচ্ছে, জাত ব্যবস্থার পরিবর্তনের কারণ কি। নেক্সট হচ্ছে রুরাল অ্যান্ড আরবান সোসাইটি ইন ইন্ডিয়া অ্যান্ড ইটস এমার্জিং ইস্যু। রুরাল এবং আরবান সোসাইটির বেশ কিছু প্রবলেম, বেশ কিছু এমার্জিং ইস্যুস রয়েছে, সেই পার্টগুলো এখানে আলোচনা করতে হবে। ওকে, সেই পার্টগুলো তোমরা এখানে একটু দেখে রেখো। আরেকটা পার্ট রয়েছে ইন্ডিয়ান সোশ্যাল প্রবলেম। ইন্ডিয়ান সোশ্যাল প্রবলেম, এই সোশ্যাল প্রবলেম থেকে প্রশ্ন আসবেই আসবে, কাস্ট থেকে আসবেই আসবে। এই দুটো চ্যাপ্টার ভীষণ গুরুত্বপূর্ণ, কাস্ট অ্যান্ড ট্রাইব, আর এদিকে রয়েছে ইন্ডিয়ান সোশ্যাল প্রবলেম। এই ইন্ডিয়ান সোশ্যাল প্রবলেমের মধ্যে কি কি পড়বে? দেখো, গুরুত্বপূর্ণ সমস্যা, ভারতের বলতে পারো যে সমস্যা অন্যান্য সমস্যাগুলো ক্রিয়েট করছে, যার নাম পপুলেশন এক্সপ্লশনস। পপুলেশন এক্সপ্লশনসের সঙ্গে সঙ্গে কি আরেকটা? পভার্টি, ইলিটারেসি এবং আনএমপ্লয়মেন্ট। দেখো, যত বেশি পপুলেশন এক্সপ্লোশনস হবে তত পভার্টি, ইলিটারেসি এবং আনএমপ্লয়মেন্টের সংখ্যা বাড়বে। ইয়েস অর নো? অবভিয়াসলি ইয়েস। আমাদের ভারতবর্ষে এই যে এত সমস্যা কেন, তার প্রধান কারণ কিন্তু জনসংখ্যা। জনসংখ্যা যদি কম হতো তাহলে হয়তো এত সমস্যা হতো না।
দু নম্বর যেটা কমিউনালিজম, রিজিওনালিজম, খুব গুরুত্বপূর্ণ দুটো পার্ট। টেরোরিজম অ্যান্ড ইনসার্জেন্সি, এই চারটি গুরুতর সমস্যা যেগুলো কিন্তু ভারতবর্ষে এখন দেখা যাচ্ছে। হোয়াট ইজ কমিউনালিজম, রিজিওনালিজম বলতে আমরা কি বুঝি, এই পার্টগুলো। আর 3 নম্বর হচ্ছে করাপশান। এই প্রসঙ্গটা আমরা না বললেই ভালো। এই প্রসঙ্গটা, করাপশানটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে ভীষণ পরিমাণে বেড়েছে। সেটা প্রত্যেকটা স্টেট বলো বা আমাদের ভারতবর্ষে ওভারঅল কিন্তু করাপশনের পরিমাণ বেড়েছে। এনভায়রনমেন্টাল ইস্যুস, পরিবেশগত সমস্যা। পরিবেশে তো সমস্যার শেষ নেই, পরিবেশগত সমস্যা, এনভায়রনমেন্টাল ইস্যুসটা এখানে দেখতে হবে। আর যেটা দেখবে প্রবলেম অফ উইকার সেকশন, আমাদের সোসাইটির উইকার সেকশন কারা? এসসি, এসটি এবং ওবিসি, মাইনরিটিস, চিলড্রেন অ্যান্ড জেন্ডার জাস্টিস অ্যান্ড উইমেন রিলেটেড ইস্যুস। ওকে, তাহলে এটাকে একটা রিলেটেড ইস্যুস হিসেবে রাখছে। তবে বলতে পারি আমরা যে ইন্ডিয়ান সোসাইটির এই প্রবলেমগুলো তোমাদের প্রত্যেকটাই একটু একটু করে জানতে হবে। জেনে রাখবে কি, তার কজেস দেখবে, ইম্প্যাক্ট দেখার চেষ্টা করবে, আর টেকেন ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য গভর্নমেন্ট। ওকে, ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য গভর্নমেন্ট, এই পার্টটাও আমাদের কিন্তু জানা প্রয়োজন। এই পার্টগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসে। এই হচ্ছে তোমাদের খুব মানে খুব আহামরি খুব বড় সিলেবাস নয়। হ্যাঁ, এই পার্টটা রয়েছে তোমাদের 4টে পার্টে। 4টে পার্ট আমি আবার হাইলাইট করে দিই। প্রথম পার্টটা কি? বেসিক সোশিওলজি। দ্বিতীয় পার্টটা থিঙ্কার। তৃতীয় পার্টটা থিওরি। চতুর্থ পার্টটা মেথোডোলজি। ওকে, আর আরেকটা পার্ট হিসেবে যেটা আমরা 4টে নয় 5টা পার্ট, পঞ্চম পার্ট হচ্ছে তোমাদের ইন্ডিয়ান সোসাইটি। ইন্ডিয়ান সোসাইটির কিছু বেসিক কনসেপ্ট। এই হচ্ছে ওভারঅল আমাদের সিলেবাস। হ্যাঁ, এটার উপর, এই বিষয়ের উপর বেস করে তোমরা প্রিপারেশান নাও, এবং কোনো বিষয়ে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিও। আর আমাদের ব্যাচ গত মাসে, লাস্ট মান্থে শুরু হয়েছে, ডিসেম্বর, এই মাসেই শুরু হয়েছে, ডিসেম্বরে শুরু হয়েছে, এবং এর ক্লাস অলরেডি 8টা থেকে 10টা ক্লাস খুব সম্ভবত, বলছি এটা অ্যাজাম্পশন করছি আমি, হ্যাঁ এক্সাক্ট বলতে পারছি না, 8টা থেকে 10টা ক্লাস মনে করো হয়ে গেছে। তো এখন যারা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু এই 8টা থেকে 10টা ক্লাস রেকর্ডেড ক্লাস তোমাদের দেখে নিতে হবে। ওকে, তো ওভারঅল আমরা বলতে পারি যে পার্টিকুলারলি এই 8টা থেকে 10টা ক্লাসই রেকর্ডেড রয়েছে। এর উপর এই পার্টগুলো তোমরা রেকর্ডেড অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওকে, তারপর তো তোমরা ব্যাচের সঙ্গে কন্টিনিউয়াসলি করতে পারবে ক্লাস। ওকে, তো ওভারঅল হচ্ছে এই আলোচনা, যেটার উপর বেশ করে আমাদের তোমরা এসএলএসটির বা বলতে পারো এসটিপিজিটির প্রিপারেশান নিতে পারো। আর কোনো রকম সমস্যা বা কোনো রকম টপিক ওয়াইজ যদি কোনো আলোচনা হয় তাহলে সেটা কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও সেটাকে ব্যাখ্যা করে দেওয়ার। আর আরও একবার বলি, প্রথমবার যারা এসছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে তোমরা এই চ্যানেল থেকে এমসিকিউ এর কিন্তু অনেক হেল্প পাবে। কারণ পরীক্ষার আগে আগে কিন্তু মানে 1 মাস টোটাল কিন্তু এমসিকিউ আলোচনা হবে। তো সেক্ষেত্রে আশা করছি তোমাদের এই এমসিকিউ আলোচনা সেটা একটু বেটারই হবে বা তোমাদের জন্য ভালোই হবে। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।